হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এর ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 14, যেখানে আমরা 11/10/2021 সেকেন্ড শিফটে আসা এসএসসি এমটিএস এর অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 13টি অঙ্ক ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। গতকালকে যে রিজনিং ক্লাস হয়েছিল এসএসসি এমটিএস এর, অর্থাৎ এই সেটেরই, সেখানে দুটোর কনসেপ্ট ভুল ছিল না, সেখানে শুধু একটু প্লেসমেন্ট ভুল হয়েছিল, যেমন 17 আর 19-এরটা, সেটা পরের ক্লাসে বা রিজনিং ক্লাস নেক্সট যেদিন আসবে এসএসসি এমটিএস এ, সেদিন ক্লিয়ার করে দেবো। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে, যে এর মাসিক বেতন বি এর মাসিক বেতনের থেকে 20% বেশি, সি এর মাসিক বেতন বি এর মাসিক বেতনের চেয়ে 25,000 টাকা বেশি। তাদের মোট মাসিক বেতন 2,65,000 টাকা হলে বি এর বেতন সি এর কত শতাংশ? ওকে, ভালো করে পড়ে নাও ফার্স্ট অঙ্কটা। কি বলছে এখানে, যে এর মাসিক বেতন বি এর মাসিক বেতনের 20% বেশি। স্টেপ বাই স্টেপ করতে যাব আমরা। তাহলে বি এর থেকে, তাহলে আমি ধরে নিলাম যে বি হচ্ছে পি, বা বি এর বেতন হচ্ছে পি টাকা। তাহলে এ হচ্ছে কত? পি এর 20% বেশি, মানে হচ্ছে 120/100 সমান হচ্ছে 1.2 পি লিখতে পারি আমি কেটে দিয়ে। আর এখানে বলছে সি এর মাসিক বেতন বি এর মাসিক বেতনের থেকে 25,000 টাকা বেশি, তাহলে সি হচ্ছে পি প্লাস 25,000 টাকা। তাহলে দেখো তিনজনেরই বেতন আমি পেয়ে গেলাম। পি এ হচ্ছে 1.2 পি, এ হচ্ছে পি প্লাস 25,000। তাই সবগুলোর যোগফল হচ্ছে তাদের মোট বেতন, যেটা দিয়ে দিয়েছে এখানে 2,65,000। তাই সেটাকে আমি লিখে দেবো, অর্থাৎ পি প্লাস 1.2 পি প্লাস পি প্লাস 25,000 সমান 2,65,000। এখানে যদি যোগ করি, পি 1.2 পি মানে 2.2 পি, আর এখানে পি 3.2 পি সমান এই 25,000টা এদিকে এসে বিয়োগ হয়ে যাবে। 2,65,000 থেকে 25 বাদ দিলে 2,40,000, বা পি সমান একে 3.2 দিয়ে ভাগ, বা 2,40,000 বাই 3.2 কাটলে আমি এখান থেকে পাবো 75,000 টাকা। তাহলে 75,000 যদি পাই, তাহলে সেটা হচ্ছে বি এর ইনকাম আমি পেয়ে গেলাম, মাসিক বেতন আমি পেয়ে গেলাম। এবার আমাকে বি আর সি এর কত শতাংশ, সি কে বার করতে হবে। সি কি? সি হচ্ছে এর থেকে 25,000 টাকা বেশি, তাহলে 75,000 প্লাস 25,000 মানে হচ্ছে 1,00,000 টাকা। আমি বলে দিতে পারি। তাহলে সি হচ্ছে 1,00,000, বি হচ্ছে 75,000। তাহলে বি এর বেতন সি এর কত শতাংশ? নিচেতে থাকছে 1,00,000, ওপরে থাকছে 75,000 ইন্টু 100। কত শতাংশ হবে? তাহলে সিম্পল, এখানে 3টে শূন্য 3টে শূন্য কাটো, এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কেটে যাবে, তাহলে 75%। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, অনিল কুমার 25% লস করে, অর্থাৎ হারিয়ে, এখানে হারিয়ে হয়েছে, 25% লস করে 15,000 টাকায় রজতের কাছে একটি দ্রব্য বিক্রি করে। নিবন্ধ মানে হচ্ছে দ্রব্য, এখানে প্রোডাক্ট আর দ্রব্য নিবন্ধ হয়ে যায়। দ্রব্য বিক্রি করেছিলেন। রজত এটা ডেভিডের কাছে বিক্রি করে এমন দামে যাতে অনিল কুমারকে 5% লাভ হতো, অর্থাৎ অনিল কুমারের 5% লাভ হতো। তাহলে রজতের লাভের শতকরা হার কত? তাহলে দেখো এখানে 25% লস করে 15,000 টাকা এসে বিক্রি করেছিল। 25% লস বলতে 75%, তাই তো, মানে 100 - 25, তাই সেই 75% লস মানে হচ্ছে এই 15,000 টাকা। আর রজত যেটাতে বিক্রি করেছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অনিল কুমারকে 5% লাভ বেশি হতো, বা অনিল কুমারের 5% লাভ হতো। তাহলে 5% লাভ বলতে 105%, তাহলে 75% যদি এটা হয়, তাহলে ওর 5% লাভ হলে সেটা কত হতো? আমি বেরিয়ে যাবে এইভাবে, যেটা কি হবে 105/75 ইন্টু 15,000। 15 দিয়ে 15 7, 15 5, 5 3, তার 3 সাথে 21,000। তাহলে দেখো এটা আমি পাচ্ছি যে রজত বিক্রি করেছিল 21,000 টাকায়। রজত যদি 21,000 টাকায় বিক্রি করে থাকে, তাহলে কি হচ্ছে, রজতের লাভের শতকরা হার কত? সেটা তো আমাকে বার করতে বলেছে। তাহলে রজতের শতকরা হার বার করতে বলেছে। তাহলে সে রজতের লাভ কত করছে? সে রজত দেখো 15,000 টাকায় কিনেছিল, তাই না? কারণ এই 15,000 টাকাতেই তো অনিল রজতকে বিক্রি করেছে। তাহলে সে লাভ কত করেছে? 21,000 সে বিক্রি করেছে, যেটা কিনেছিল সে 15,000 টাকায়। বিয়োগ করে দিলে আমি পাচ্ছি 6,000 টাকা। তাহলে 6,000 টাকা সে লাভ করেছিল কত টাকাতে? 15,000 টাকার জিনিস কিনে। তাহলে 15,000 টাকার জিনিস কিনে সে 6,000 টাকা লাভ করেছে। তাহলে তার লাভের শতকরা হার হচ্ছে কত? এটা
তাহলে এখানকার দুটো শূন্য কেটে দাও, একটা শূন্য কেটে দাও, 15 4 60 মানে 40। তাহলে হচ্ছে তার লাভের শতকরা হার হচ্ছে 40%। অপশন 2 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এটা একটু উপরে উঠে গেছে। এখানে কি আছে, নিচের পাই চার্ট আর টেবিল দেওয়া আছে দুটো, এবং নিচে দেওয়া প্রশ্নের উত্তর দিতে বলেছে। বলছে প্রদত্ত যে চার্ট রয়েছে সেখানে 2016 সালের এ বি সি ডি ই এবং এফ এই 6টি গ্রামের জনঘনত্বের বা জনসংখ্যার শতকরা মানকে দেওয়া আছে। ঠিক আছে, যেমন এখানে পাই চিত্রে দেওয়া আছে জনসংখ্যার শতকরা মান, আর সেই প্রত্যেকটা গ্রামেরই কত শতাংশ মানুষ বিলো পভার্টি লাইনের উপর থাকছে বা দারিদ্র সীমার নিচে রয়েছে সেটা এখানে দিয়েছে। এবার আমাকে কোশ্চেন করেছে এখানে যে ডি গ্রামে দরিদ্র সীমার নিচে জনসংখ্যা হচ্ছে 12,408 জন, তাহলে এফ গ্রামে দরিদ্র সীমার নিচে কত? ডি গ্রামের দরিদ্র সীমার নিচে তো আছে দেখো কত, 60%, তাই তো? তাহলে 60% সমান হচ্ছে 12,408। তাহলে ডি এর জনসংখ্যা কত? ডি এর জনসংখ্যা কি হবে? 100%, তাহলে হবে 100/60 ইন্টু 12,408। এখানে একটা শূন্য কেটে দাও, 6 দিয়ে কাটো, 6 2 12, 0 4 0 6 6 36, 4 8 6 8 48, 2068 মানে হচ্ছে 20680। এটা হচ্ছে ডি এর জনসংখ্যা। এবার এখানে দেখো ডি এর জনসংখ্যা হচ্ছে 20%, আর এফ এর জনসংখ্যা কত আছে? এফ এর জনসংখ্যা হচ্ছে 25%। তাহলে 20% যদি এটা হয়, তাহলে 25% যেটা হচ্ছে এফ এর জনসংখ্যা সেটা আমি বার করব। সেটা হবে কত? এটা একবারে তুমি এক লাইনে করতে পারো, কিন্তু ভেঙে ভেঙে করলে ক্লিয়ার হবে তোমাদের কাছে কনসেপ্টটা। তাহলে এটা 25% কত হচ্ছে? তাহলে হবে 25/20 ইন্টু 20680। এখানে 0 কেটে দাও, 2 দিয়ে কেটে দাও, 1034। 1034কে 25 দিয়ে গুণ, 1034কে 25 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাচ্ছি 25,850। তাহলে এফ এর জনসংখ্যা হচ্ছে 25,850 জন। এবার এফ এর দরিদ্র সীমার নিচে চেয়েছে, এফ এর দরিদ্র সীমার নিচে হচ্ছে 40%, তাহলে এর 40%, তাহলে হচ্ছে 25,850 ইন্টু 40/100, 0,000 কেটে দাও, 2585কে 4 দিয়ে গুণ করে দাও, 2585 তো 88, যেটা হচ্ছে 85কে 4 দিয়ে গুণ, তাহলে আসবে তোমার 10,340। ঠিক আছে, এখানে 4 8 32, 4 5 20, 340, হ্যাঁ 10,340। তাহলে অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর। এবার দেখো এটাকে যে আমি এতগুলো স্টেপে দেখালাম, এটাকে আমি একটা স্টেপেও কিভাবে করে দেওয়া যেতে পারে। যখন তোমরা এটা বুঝে যাবে তখন তোমরা একটা স্টেপে করে নিতে পারবে। যেমন এখানে কি আছে, এখানে দেওয়া আছে ডি এর দরিদ্র সীমার নিচে, তাহলে ডি এর দরিদ্র সীমার নিচে রয়েছে 12,408। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 60%, তাহলে মোট হচ্ছে 12,408 ইন্টু 100/60। এটা ডি এর জনসংখ্যা বেরিয়ে গেল। এটা হচ্ছে 20% ডি এর জনসংখ্যা, আমাকে চাই এফ এর, যেটা হচ্ছে 25। তাহলে এটা ইন্টু 25/20, তাহলে পেয়ে গেলাম আমি এফ এর জনসংখ্যা। এফ এর আবার 40% হচ্ছে দরিদ্র সীমার নিচে, তাহলে ইন্টু 40/100। এটা করলে তুমি কাটাকাটিটা তোমার কাছে ইজি হয়ে যাবে, বা তুমি একটু তাড়াতাড়ি করতে পারবে। ওকে, যেমন দেখো এখানে তুমি এই 100 সাথে 100 কেটে দিতে পারবে, 20 দিয়ে এটা 2 কাটতে পারবে, এখানে 60 6 দিয়ে তো এটা কাটবে শিওর, 5 12 কেটে দাও, 5 5 25, 12 দিয়ে এটা কাটবে, 12 1 12, 12 3 36, আর 12 3 48, সরি 12 4 48, তাহলে 1034 ইন্টু 10। ঠিক আছে, 1034 ইন্টু 10 মানে হচ্ছে 10,340। দেখো একবারে অ্যান্সার চলে আসবে, এবং এটা অনেক বেশি সহজ, অনেক বেশি তাড়াতাড়ি হবে। এবার এটাতে যদি বলে দিতাম তাহলে কমেন্ট করতে তোমরা বুঝলাম না কিছু। নেক্সট, এবার বলছে 12 মিটার 95 সেন্টিমিটার লম্বা এবং 3 মিটার 85 সেন্টিমিটার চওড়া একটি ঘরের সিলিং প্রশস্ত করার জন্য সর্বনিম্ন সংখ্যক বর্গক্ষেত্র আকারের টাইলস এর প্রয়োজন হয় কটি? দেখো ইংরেজি থেকে বাংলা করেছি, সেজন্য ভাষার একটু সমস্যা থাকতে পারে, কারণ ধরে ধরে একটা দুটো করে তো করা হয়নি, ট্রান্সলেট করে দিয়েছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, বলছে 12 মিটার এবং 12 মিটার 95 সেন্টিমিটার লম্বা এবং 3 মিটার 85 সেন্টিমিটার চওড়া একটা ঘরের সিলিং আছে, যেটিকে তোমার যদি বর্গক্ষেত্র টাইলস দিয়ে তুমি ঢাকাবে বা কভার করবে, তাহলে সব থেকে ছোট বা কম সংখ্যক
বর্গক্ষেত্র যদি আমি ইউজ করতে চাই তাহলে তার সংখ্যা কত হবে। তাহলে তার জন্য আমাকে বার করতে হবে যে বর্গক্ষেত্রের সাইজ যেটা। তাহলে এখানে দুটো দেখো, দুটো আলাদা আলাদা ইউনিট আছে, এটা সেম ইউনিট করে নেবো। 12 মিটার 95 সেন্টিমিটার মানে হচ্ছে 1295 সেন্টিমিটার, আর 3 মিটার 85 সেন্টিমিটার মানে হচ্ছে 385 সেন্টিমিটার। এবার এদেরকে কি করব, আমাদেরকে করতে হবে গসাগু। তবে আমি পাবো বর্গক্ষেত্রের আকার, যেটা হচ্ছে সব থেকে বড় বর্গক্ষেত্রের আকার আমি ব্যবহার করতে পারবো, এবং কাটাকাটি করতে হবে না। তাহলে গসাগু করার জন্য ভাগ প্রক্রিয়া ইউজ করবো আমরা এখানে। 385 কে এখানে করবো 1295 দিয়ে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি আমি করি তাহলে আমি পাচ্ছি 1155, 0 4 140, এখানে থাকছে 385, 2 দিয়ে যাবে 280, এখানে থাকছে 5 0 105, এখানে থাকছে 140, 1 দিয়ে যাবে থাকবে 35, যাবে 140, এটা 4 দিয়ে চলে যাবে। ওকে, তাহলে আমাদের এইচসিএফ বা গসাগু কত হলো? এইচসিএফ হলো 35। অর্থাৎ আমি বলতে পারবো যে যে বর্গক্ষেত্রের টাইলসটা আমরা ব্যবহার করব তার এরিয়া হবে 35 × 35 সেন্টিমিটার। এই এরিয়ার ক্ষেত্রফল বা এই ক্ষেত্রফলের আমরা ম্যাক্সিমাম সাইজ ব্যবহার করব। দেখো এবার আমি কেন এটা বার করলাম, কারণ এখানে বলছে সর্বনিম্ন সংখ্যক। তা যখন সংখ্যাটা সব থেকে কম তখনই হবে যখন আমরা সব থেকে বড় আকারের টাইলস ব্যবহার করব। কারণ ছোট আকারের টাইলস ব্যবহার করলে বেশি নাম্বার লাগবে আমাকে ব্যবহার করতে। তাহলে আমাকে এখানে যেহেতু কম সংখ্যক বর্গক্ষেত্র ব্যবহার করতে বলেছে, তাহলে আমি সব থেকে দেখবো যে কোনটা বা কোন মাপের সব থেকে বড় টাইলস আমরা ব্যবহার করতে পারছি এখানে। তাহলে এইটা হয়ে যাওয়ার পরই আমরা কি করব, তাহলে এর যে ক্ষেত্রফল, তাহলে সিলিংটার ক্ষেত্রফল হচ্ছে 1295 সেন্টিমিটার ইন্টু 385 সেন্টিমিটার দৈর্ঘ্য গণিত প্রস্থ, বাই তোমার টাইলসের ক্ষেত্রফল যেটা হচ্ছে 35 গুণিত 35। তাহলেই আমি পেয়ে যাব নাম্বার অফ টাইলস, যেটা হবে 35 দিয়ে দুটোই কাটবে স্বাভাবিকভাবে, যেহেতু এদেরই এইচসিএফ। তাহলে এখানে পাবো 37, আর এখানে পাচ্ছি আমি 11। তাহলে 37 গুণিত 11, 370, আর 37 মানে হচ্ছে 407। তাহলে আমাদের 407টি টাইলস লাগবে। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। যদি একটি সিলিন্ডারের উচ্চতা 30% বৃদ্ধি পায় এবং ভিত্তির ব্যাসার্ধ বা ভূমি ব্যাসার্ধ 15% হ্রাস পায়, তবে এর বাঁকা পৃষ্ঠের বা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত শতাংশ পরিবর্তন হবে? তো এটাও তাই, আমরা সেই যে ফর্মুলা, এর কোনো মেথডিক্যালি আমরা যাবোই না, আমরা যে প্লাস মাইনাস সূত্র শিখেছিলাম সেই সূত্রই ব্যবহার করব, কারণ সেটাতেই এইগুলো সব হয়ে যায়। শুধু সিলিন্ডার বলে নয়, সিলিন্ডার, বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো যেটা আমাদের সহজেই হয়ে যাবে, একটা জিনিসকে 4 জায়গায় ব্যবহার করতে পারবো, তো সেটাকেই আমরা করব স্বাভাবিকভাবেই। তাহলে এখানে পড়ছে উচ্চতা 30% বৃদ্ধি হচ্ছে মানে +30, তারপর ব্যাসার্ধ 15% হ্রাস হচ্ছে মানে -15, তারপর হচ্ছে প্লাস মাইনাস, মাইনাস দুটো, একটা প্লাস একটা মাইনাস আছে মানে মাইনাসই হবে, 30 × 15 বাই 100। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 15, আর এখান থেকে পাচ্ছি -450 বাই 100, বা +15 -4.5, বা হচ্ছে 10.5% বৃদ্ধি হবে। যেমন প্লাসে মান আসছে তাই এটা বৃদ্ধি বোঝাচ্ছে। তো 10.5% বৃদ্ধি, অপশন 1 রয়েছে সঠিক উত্তর। এগুলো মনে মনে বা মুখে মুখেও ইউজ করে নিতে পারবে। আমি এখানে সূত্রটা ফেলে দেখালাম, তাই পরীক্ষার ক্ষেত্রে এটাও তোমাদের করতে হবে না, কারণ এই হিসাবটুকু তো আমরা করতেই পারি নিজে নিজে, মানে না লিখে। দুটি সংখ্যা এ এবং বি একটি তৃতীয় সংখ্যা সি এর থেকে যথাক্রমে 20% এবং 56% বেশি, এ থেকে বি সংখ্যার অনুপাত কত? অর্থাৎ কি বলেছে এখানে, যে এ আর বি আর একটা সংখ্যা হচ্ছে সি, যা সি, এ আর বি সি থেকে 20% এবং 56% বেশি। অর্থাৎ সি যদি 100% হয়, বা সি ধরে নাও 100, তাহলে এ কত, এর থেকে 20% বেশি মানে 120, আর বি কত, এর থেকে 56% বেশি মানে হচ্ছে 156। তাহলে আমাকে এ আর বি এর রেশিও চাইছে, তাহলে এ ইস টু বি সমান হচ্ছে 120 ইস টু 156, 12 দিয়ে কেটে যাবে, 12 10, 12 13, তাহলে 10:13। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। আবার সেই একটাই ডেটা যেটা আমরা আগে দেখেছিলাম 3 নম্বরে, যতদূর মনে পড়ছে। এক্ষেত্রে আরো সহজ আছে, যে নিচের এটা তো দেখছো, জানো কি দেওয়া আছে,
বলছে এ গ্রামের দরিদ্র সীমার নিচে যদি 42,000 জন থাকে তাহলে এ গ্রামের জনসংখ্যা দরিদ্র সীমার উপরে কতজন? তাহলে দেখো এ গ্রামের জনসংখ্যা যদি 100% হয় তাহলে তার 30% যদি থাকে দরিদ্র সীমার নিচে, তাহলে দরিদ্র সীমার উপরে কত থাকবে? স্বাভাবিকভাবেই 100 - 30 সমান 70% থাকবে। তাহলে আমাকে 70% বার করব। তাহলে এখানে 30% ভ্যালু দিয়ে দিয়েছে, যেটা দরিদ্র সীমার নিচে, অর্থাৎ 30% সমান হচ্ছে 42,000। তাহলে 70% সমান হচ্ছে কত? তাই তো 3কে কত দিয়ে গুণ হয়েছে দেখো, এখানে 0 0 যদি আমি কেটে দিই জাস্ট, তাহলে 3কে 1400 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এখানে 70কে 1400 দিয়ে গুণ করে দিতে হবে। এটা একটা আমাদের সহজ হিসাব বলতে পারো, নয়তো যেমন আমরা তৈরাশি করি সেভাবেও করতে পারি, কোনো সমস্যা নেই। 7 14 হচ্ছে 98, তাহলে আসবে 98,000। অপশন নাম্বার বি তে রয়েছে বা 2 এ রয়েছে সঠিক উত্তর। সেম ডেটা আবার এখানে চেয়েছে, এই অঙ্কটাতে ভুল আছে, যা আমাদের কোশ্চেন সেটে ছিল সেই সেট অনুযায়ী নেওয়া হয়েছে, এবং অফিসিয়াল অ্যান্সার কিতে উত্তর দিয়েছে 1 নাম্বারকে 18 ডিগ্রি, যেটা হচ্ছে বি এবং ই এর কেন্দ্রীয় কোণের পার্থক্য। এখানে বি হচ্ছে দেখো, আচ্ছা 18 ডিগ্রি, আচ্ছা 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 সরি, দেখি বার করে। বি এর হচ্ছে 10%, তাহলে 10 আউট অফ 100 ইন্টু 360 হয় টোটাল কোণ ভ্যালু। তাহলে এখানে কত হবে? 0 0 0 0 কেটে গেল, মানে 36 ডিগ্রি। আর এখানে দিয়েছে ই 15 ডিগ্রি, সরি 15%, মানে হচ্ছে 15/100 ইন্টু 360। এখানে তাই 0 0 কাটবে, আর কি কাটবে? 2 দিয়ে 18 কাটবে, 2 দিয়ে 5 কাটবে, 5 3 15 কাটবে, মানে 3 18 54 ডিগ্রি, তাই না? তাহলে বি হচ্ছে এটা, ই হচ্ছে এটা। তাহলে বি আর ই এর পার্থক্য কত? কৌণিক, মানে ঠিকই আছে, সরি আমি না করেই না দেখি ভুলভাল বকছি। তো 54 থেকে 36 বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 18 ডিগ্রি। তাহলে অপশন 1-এ রয়েছে সঠিক উত্তর, বি এবং ই গ্রামের কেন্দ্রীয় কোণের মানের পার্থক্য হচ্ছে 18 ডিগ্রি। পরবর্তী দিয়েছে এ বি সি ডি এবং ই এই 5টি সংখ্যার যোগফল 37.5। এ এবং বি এর গড় 6 এবং ডি এবং ই এর গড় 9। তাহলে এ বি এবং সি এর গড় কত? তো এখানে কি হচ্ছে, এ বি সি ডি সবগুলোর যোগফল হচ্ছে 37.5। এবার কি হচ্ছে, এ আর বি এর গড় বলেছে 6, তাহলে এ প্লাস বি কত হবে? 2 দিয়ে গুণ, মানে 12। আর ডি আর ই এর গড় বলেছে 9, তাহলে ডি প্লাস ই কত হবে? যেটা হবে 9 2 18। তাহলে এ বি পেয়ে গেছি, ডিই পেয়ে গেছি, তাহলে সি কত? সি হচ্ছে সবগুলো থেকে যদি আমি এই দুটোকে বাদ দিয়ে দিই, অর্থাৎ 37.5 মাইনাস 12 প্লাস 18, 12 18 30, মানে হচ্ছে 7.5। তাহলে সি। এবার বলছে এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত? এ প্লাস বি হচ্ছে 12, সি পেয়েছি 7.5, যোগ করে দাও, তাহলে 19.5 পাচ্ছি। তাহলে এদের এভারেজ কত হবে? বাই 3, মানে বাই 3 করে দাও, 3 6 18, 3 5 15, 6.5। অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন ব্যক্তি 6 ঘন্টায় 47 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছেন। তিনি 8.12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আংশিকভাবে সাইকেল এবং 6.12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আংশিকভাবে পায়ে হেঁটে ভ্রমণ করছিলেন। পায়ে হেঁটে যাওয়া দূরত্ব কত? তাহলে কি হচ্ছে এখানে, যে এক ব্যক্তি 6 ঘন্টায় 47 কিলোমিটার পথ যাচ্ছে। ওকে, তিনি কিছুটা পথ সাইকেলে গেছেন আর কিছুটা পথ হেঁটে। তো সাইকেলে যতটুকু গেছেন তিনি গেছেন 8.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আর সাইকেলে গেছেন 6.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে পায়ে হেঁটে কতটা গেছেন সেটা আমাকে বার করতে হবে। তাহলে এখানে দেখো 8.12 আমি 8.5 লিখে দিলাম, আর 6.12 আমি 6.5 লিখে দিলাম। তাহলে ধরে নিলাম আমাকে যেটা বার করতে বলেছে সেটাই, যে ধরি এক্স কিলোমিটার সে হেঁটে, বা এক্স সময় বা এক্স ঘন্টা সে হেঁটে গেছে, দূরত্বটা নয়, টি টাইম সে হেঁটে গেছে। তাই টি টাইম যদি সে হেঁটে যায়, তাহলে দেখো 6.5 কিলোমিটার বেগে হেঁটে গেছে, তাহলে সে গেছে টি ঘন্টা যদি যায়, তাহলে 6.5 ইন্টু টি ঘন্টা সে হেঁটে গেছে। তাহলে সে মোট তো গেছে 6 ঘন্টা, তাহলে সাইকেলে গেছে কত? 8.5 ইন্টু 6 মাইনাস টি ঘন্টা। এবার তাহলে তো মোট দূরত্ব হয়ে যাচ্ছে, মোট দূরত্ব হচ্ছে 47 কিলোমিটার। তাহলে এখান থেকে 6.5 টি প্লাস 8.5 টি মাইনাস, সরি, প্লাস 8 6 48 আর 3 51 মাইনাস 8.5 টি সমান 47। এখান থেকে 8.5 টি থেকে 6.5 টি বাদ দিলে পাবো -2 টি
সমান এইদিকে 51টা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কত পাচ্ছি 4, তাহলে এটা মাইনাস মাইনাস কেটে যাবে। বা টি সমান 2, তাহলে টি সমান কি ধরেছিলাম 2 ঘন্টা বা টাইম ধরেছিলাম আমরা যে এতক্ষণ সাইকেলে যাচ্ছে, গতিবেগ তো দেওয়া আছে, তাহলে অতএব সাইকেলে হেঁটে, তাহলে হেঁটে সে যাচ্ছে কত 6.5 কিলোমিটার বেগে 2 ঘন্টা যাচ্ছে, তাহলে 2 গিয়ে গুণ মানে হচ্ছে 13 কিলোমিটার, তাহলে সে মোট হেঁটে যাচ্ছে 13 কিলোমিটার। অপশন 1 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ত্রিভুজের ভিত্তি বা ভূমি 8.5 সেন্টিমিটার এবং উচ্চতা 14 সেন্টিমিটার, আর একটি ত্রিভুজের উচ্চতা যার ভিত্তি হলো 14 সেমি এবং ক্ষেত্রফল প্রথম ভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে তার ভূমি আমাকে উচ্চতাটা বার করতে বলেছে। তাহলে প্রথমটার কি হচ্ছে, প্রথমটার ভূমি দিয়ে দিয়েছে আর উচ্চতা দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল আমি বার করতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে 8.5 ইন্টু 14, আর এই ক্ষেত্রফলেরই দ্বিগুণ হচ্ছে আর একটা ত্রিভুজ যার ভূমি দিয়ে দিয়েছে উচ্চতা দেয়নি। তো ভূমি দিয়ে দিয়েছে ধরো, তাহলে এর দ্বিগুণ ক্ষেত্রফল মানে একে 2 দিয়ে গুণ করে দিলেই হবে, সেটা হচ্ছে কি এইটার ক্ষেত্রফল সমান, তাহলে এটার কি ভূমি দিয়ে দিয়েছে আমাকে যেটা হচ্ছে 14 কিন্তু উচ্চতা দেয়নি, যেটা আমাকে বার করতে হবে, তাই না? তাহলে এখানে দেখো 2 দিয়ে যদি গুণ করে দিই আমি, তাহলে এখানে 2টা ফার্স্টেই কেটে যাবে, তাহলে এখানে 8.5 ইন্টু এটা থাকছে 14 কে তুমি কেটে দাও, তাহলে এখানে কি পাচ্ছি h/2 সমান 8.5 বা h সমান হচ্ছে 17 সেন্টিমিটার, তাহলে তার উচ্চতা হতে হবে 17 সেমি। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। 1/4 1/5 বা 1/8 অনুপাতে পি কিউ এবং আর এর মধ্যে 3,910 টাকা ভাগ করার পরিবর্তে ভুলক্রমে 4:5:8 অনুপাতে ভাগ হয়েছিল। এই লেনদেনে আর কত টাকা লাভ করেছে বা কত লাভ করেছে? তাহলে পি কিউ আর এর মধ্যে কথা ছিল এই অনুপাতে ভাগ হওয়ার 1/4 1/5 1/8, তো এটাকেই প্রথমে আমি দেখব। তাহলে 1/4 1/5 1/8, প্রথমে নিচের যে হরগুলো রয়েছে তাদের লসাগু করে দেবো, 4 5 আর 8-এর, তাহলে 40 পাবো, 40 দিয়ে সবগুলোকে গুণ করে দেবো, তাহলে এখানে পাচ্ছি 10, এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 5, তাহলে এদের রেশিও পেয়ে গেলাম 10:8:5, যেটা হচ্ছে পি কিউ আর। এই অনুপাতে ভাগ হওয়ার কথা ছিল, তাহলে এই অনুপাতে যদি ভাগ হতো তাহলে আর পেত কত, আর কত পেত, আর এর আনুপাতিক হচ্ছে 5/8 10 18 5 23, 5/23 ইন্টু মোট টাকা হচ্ছে 3,910 টাকা, তা 23 দিয়ে কেটে দাও, 23 একে 23 কাটবে নিশ্চয়ই, আর এখানে আছে 16 161, তাই তো? তাহলে এখানে কত পাচ্ছি আমি 107 দিয়ে, হ্যাঁ তাহলে শুনুন 107 5 17 85 মানে 850 টাকা, তাহলে আর এর পাওয়ার কথা ছিল 850 টাকা, কিন্তু কি অনুপাতে ভাগ হয়েছে 4:5:8, সেখানে দেখো পি হচ্ছে এটা, কিউ হচ্ছে এটা, আর হচ্ছে এটা, তাহলে আর কত পেয়েছে, আর পেয়েছে 8/4 5 9 8 17 ইন্টু 3,910। এবার দেখো 23 দিয়ে 117 ছিল, তাহলে 17 দিয়ে 230 হবে, এটা তো বুঝে যাচ্ছ তুমি দেখে, কেটে দাও। তাহলে এবার 23 কে 8 দিয়ে গুণ করে দাও, 23 কে 8 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি কত 184, 3 8 24 4, হাতে থাকছে 8 সরি 2, 8 2 16 2 18, তাহলে 1840 টাকা। তাহলে যেখানে তার পাওয়ার কথা ছিল 850 টাকা, সেখানে সে পেয়েছে 1840 টাকা, তাহলে কত টাকা বেশি পেয়েছে, 1840 থেকে 850 টাকা বিয়োগ দিয়ে দাও, বিয়োগ করলে পাবো 990 টাকা। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 12 বছর আগে অনিল ও বিশুর বয়সের অনুপাত ছিল 5:12, এখন থেকে 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 10:17, অনিল ও বিশুর বর্তমান বয়সের অনুপাত কত? তাহলে 12 বছর আগে, 12 বছর আগে অনিল ছিল ধরে নাও 5x আর বিশু ছিল 12x, তাহলে বর্তমান হচ্ছে এটা, আর 8 বছর পর হচ্ছে এখানে, তাহলে বর্তমানে আসতে দেখো 12 বছর যোগ হতে হচ্ছে, আবার 8 বছর পর মানে আরো 8, মানে টোটাল 20 বছর যোগ হবে, তাহলে এখানে 8 বছর পর হবে এর বয়স 5x + 20 আর এর হবে 12x + 20, তখন বলছে এদের অনুপাত 10/10:17 হচ্ছে, তো এটা বাই এটা সমান হচ্ছে 10/17। এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে 120x + 200 সমান 5 7 85x
প্লাস 340, বা এখান থেকে বিয়োগ করব, বিয়োগ করলে 120, এদিকে 15 35x সমান এদিক থেকে আমি পাচ্ছি 140, বা x সমান হচ্ছে 4। x সমান যদি 4 পেয়ে যায় তাহলে 12 বছর আগে বয়সটা 5 4 20 আর 10 4 12 4 48 পেয়ে গেলাম। তাহলে বর্তমানে কত হবে? এর সাথে 12 যোগ হবে, 12 যোগ হলে হবে 32, এর সাথেও 12 যোগ হলে হবে 60। তাই তখন তাদের বয়স বর্তমানে তাদের বয়স 32 আর 60, তাহলে অনুপাত কত হবে? 32:60। কত দিয়ে কাটবে? 4 দিয়ে, 4 8 32, 4 15 60, তাহলে 8:15। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। যদি একটি নির্দিষ্ট ডেটার মোড এবং মধ্যমার অনুপাত, এটা হবে মধ্যমা বা যেটাকে আমরা মিডিয়ান বলি, এর অনুপাত 9:8 হয়, তাহলে গড় এবং মধ্যকের অনুপাত, ঠিক আছে, গড় বা মিন এবং মিডিয়ানের অনুপাত কত? ঠিক, তাহলে এখানে আমরা একটা সূত্র জানতাম, সেই সূত্রটা এখানে ব্যবহার হবে, যেটা হচ্ছে মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এটা এবার দেখো এখানে মোড আর মধ্যমার রেশিও দিয়ে দিয়েছে 9:8, তাহলে আমি বলতে পারি যে যদি মোড হয় 9x তাহলে মিডিয়ান হচ্ছে 8x। তাহলে আমরা বলতে পারছি এখান থেকে এই সূত্রটা যদি বসাই তাহলে 9x সমান 3 × 8x মাইনাস 2 মিন, বা মাইনাস 2 মিন সমান 9x মাইনাস 24x, বা 2 মিন সমান 24 থেকে 9 বাদ মানে 15x, বা মিন সমান 7.5x। ঠিক, তাই মিনও আমি পেয়ে গেলাম। তাহলে আমাকে কি চেয়েছে এবার? মিন আর মিডিয়ান। তাহলে মিন হচ্ছে 7.5x আর মিডিয়ান হচ্ছে 8x। এদের মধ্যে অনুপাত 10 দিয়ে গুণ করে দাও, x কে কেটে দাও, 10 দিয়ে গুণ করলে 75, এখানে পাচ্ছি আমি 80। এবার 15 দিয়ে 5 দিয়ে কেটে যাবে, 5 15 75, 5 16 80। তাহলে 15:16 হচ্ছে মিন বা গড় ইস্টু মিডিয়ান বা মধ্যক। ওকে, তাহলে 15 16 অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। রাঘব গোপালকে 3 বছরের জন্য 7,500 এবং শচীনকে 4 বছরের জন্য একই সুদের হারে 5,000 টাকা ধার দেন এবং উভয়ের কাছ থেকে সুদ হিসেবে 3,570 টাকা পান। শচীনের দেওয়া সুদের পরিমাণ কত? এখানে সরল সুদের কথা বলেছে, তাই তো? তাহলে পিটিআর বাই 100 ফর্মুলা আমরা ব্যবহার করব। প্রথম ক্ষেত্রে 3 বছরের জন্য দিয়েছে 7,000 টাকা, 7,500 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে 4 বছরের জন্য দিয়েছে 5,000 টাকা। সুদের হার বলেছে 1, তাই প্রথম ক্ষেত্রে 7,500 হচ্ছে পি, টি হচ্ছে 3 বছর, আর আমি বার করব বাই 100। দ্বিতীয় ক্ষেত্রে পি হচ্ছে 5,000, টি হচ্ছে 4, আর তো বার করব বাই 100। তাহলে এটা সুদ পেয়ে গেলাম। এবার দুটো সুদ মিললেই মোট সুদ হয়ে যায়, যেটা আমাকে দিয়ে দিয়েছে 3,570। এবার এখানে দেখো দুটো শূন্যর সাথে এর দুটো কেটে দাও, এখানেও দুটোর সাথে এর দুটো কেটে দাও। তাহলে 75কে 3 দিয়ে গুণ, 3 7 21 আর 15, 210 আর 15 মানে 225, আর প্লাস এখান থেকে 5 4 20 200 আর সমান 3,570, বা 425 আর সমান 3,570, বা আর সমান 3,570 বাই 425। এটাকে কাটলে এটাকে দশমিকে ভ্যালু আসবে, এবং দশমিকে ভ্যালু বার করলে আমি কত পাচ্ছি? 8.4%। এটা হলো তার সুদের হার। ঠিক, সুদের হার। এবার এই সুদের হারই তো সে সুদ দিয়েছে কত দিনের জন্য? শচীনের চেয়েছে, তাই শচীনকে কতদিন দিয়েছে? 4 বছর দিয়েছে। তাহলে 4 বছর যদি দেয় তাহলে কত সুদ হবে? একে 4 দিয়ে গুণ করতে হবে। দেখো এটা যদি হয় তাহলে 4 বছর মানে এইটা তোমাকে বার করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে 4 বছর ক্ষেত্রে কি হবে? 5,000 ইন্টু 4 ইন্টু টি পেয়ে গেছি, টি 4 তো দেওয়া আছে, আর পেয়ে গেছি 8.4 বাই 100। এখানে এই দশমিক তুলে আর একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 3টে শূন্য সাথে 3টে শূন্য এখানে কেটে দাও, তাহলে এখানে 5 পেয়ে যাচ্ছ। 5 4 20, তাহলে 20 ইন্টু 84, বা 84কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে
1680, 1680 টাকা। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। একজন ব্যক্তি তার গন্তব্যে 32 মিনিট দেরিতে পৌঁছায় যদি তার গতি 6 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, এবং যদি তার গতি 7 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে সে সময়ের 18 মিনিট আগে পৌঁছায়। তার শুরুর বিন্দু থেকে তার গন্তব্যের দূরত্ব খুঁজুন। তো দূরত্বটাকে ধরে নাও ডি কিলোমিটার ছিল, তাই তো। প্রথমে যখন সে 6 কিলোমিটার বেগে যাচ্ছে, সে 32 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। ধরো তার একটা পার্টিকুলার টাইমে তাকে পৌঁছাতে হতো, কিন্তু যে যাচ্ছে প্লাস 32 টাইমে, যখন সে 6 কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে, অর্থাৎ এখানে এই সময় সে পৌঁছাচ্ছে। আর যখন সে 7 কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে তখন সে 18 মিনিট আগে পৌঁছাচ্ছে, তো -18তে আগে পৌঁছাচ্ছে, যখন তার গতি 7 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে। মানে টোটাল টাইমের গ্যাপ কত হচ্ছে? এদিকে 18 মিনিট, এদিকে 32 মিনিট, যোগ করে দিলে পাচ্ছ 50 মিনিট, তাই তো। কিন্তু এখানে দেখো গতিবেগ গুলো দিয়েছে কিলোমিটার প্রতি ঘন্টাতে, তাহলে 50 মিনিটকে যদি আমি ঘন্টাতে কনভার্ট করি, একে 60 দিয়ে ভাগ করে দিতে হবে মিনিট, তাই না? মিনিট থেকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করতে হয়, মানে বলতে পারি 5 আর 6 ঘন্টা। এবার দেখো ডি কিলোমিটার যদি ডিস্টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে যখন গতিবেগ বেশি সময় কম লাগবে, সময় কম হলে গতিবেগ কম, গতিবেগ কম হলে সময় বেশি লাগবে। তাই যখন গতিবেগ কম ছিল 6, তখন সময় বেশি লেগেছিল, অর্থাৎ D/6 ঘন্টা লেগেছিল। আর যখন সে 7 কিলোমিটার বেগে গেছিল তখন তার সময় লেগেছিল D/7। এবার এদের সাথে যদি পার্থক্য, সেটাই তো এই সময়ের পার্থক্যটা, যেটা হচ্ছে 5 আর 6 ঘন্টা। এটাকে ক্যালকুলেশন করতে হবে। এলসিএম পাবো আমি 42, এখান থেকে পাবো 7D - 6D সমান হচ্ছে 5/6। এই 6 দিয়ে কেটে দেবে, এটাকে 7, ওপরে পেয়ে যাবে ডি সমান 7 × 5 = 35 কিলোমিটার। তাহলে ডি হচ্ছে 35 কিলোমিটার। অপশন 3 রয়েছে সঠিক উত্তর, যে শুরুর বিন্দু থেকে তার গন্তব্যের দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। একটি দ্রব্য 15,000 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে এবং ডিসকাউন্ট দেওয়া হয়েছে 12%। নেট বিক্রয় মূল্য 12,078-তে আনতে কি অতিরিক্ত ছাড় দিতে হবে? অর্থাৎ 15,000 টাকা তার মার্কেট প্রাইস, অলরেডি সে 12% ডিসকাউন্ট তুমি দিচ্ছ, কিন্তু দেওয়ার পরেও হচ্ছে না, তোমাকে বিক্রয় মূল্য নিয়ে আসতে হবে 12,078 টাকাতে, তাহলে তোমাকে আর কত ছাড় দিতে হবে? ওকে, তাহলে প্রথমে তুমি কি করছো? 15,000-এর উপর 12% ছাড় দিচ্ছ, সেটা ফার্স্টে বার করে নাও। তাহলে 15,000-এর 12%, এটাকে তুমি এইভাবে করতে দুদিক থেকে, তাহলে প্রথমে 15,000-এর 12% বার করে সেটা বিয়োগ করে দিলে বেশি ইজি হয়ে যাবে তোমাদের জন্য। এটা যদি হয় 12 15 180, মানে 1800 টাকা বিয়োগ হবে। তাহলে 1800 টাকা যদি বিয়োগ হয়, তাহলে 15,000 - 1800। তুমি এখানে চাইলে 88/100 করতে পারতে, ডিরেক্টলি অ্যান্সার হতো, কিন্তু সেক্ষেত্রে 88/100 করলে কাটাকাটিটা করতে তোমাদের অসুবিধা হতো, বা গুণটা একটু একটু জটিল আসতো। এই ক্ষেত্রে গুণটা একটু সহজ। তাহলে এখান থেকে পাচ্ছ আমি 1800 টাকা, মানে হচ্ছে 13,200 টাকা। তাহলে এইটা হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু বলছে না, এটা বিক্রয় মূল্য রাখা যাবে না, বিক্রয় মূল্য করতে হবে এটা। তাহলে তোমাকে কত ছাড় দিতে হবে? তাহলে 13,200 টাকা থেকে তোমাকে 12,078 টাকা আনতে হবে, মানে তোমাকে ছাড় দিতে হবে 8 কয় 10 2 10 1 8, 8 কয় 2 10 থাকছে 1 1 1 1122 টাকা তোমাকে এখনো ছাড় দিতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? 13,200 টাকার উপর এখনো 1122 টাকা ছাড় দিতে হবে। তাহলে 100 টাকায় কত টাকা ছাড় দিতে হবে? এখানে দুটো টাকা, দুটো শূন্য কেটে দাও। 132 দিয়ে যদি আমি এটাকে দেখো, 11 দিয়ে যাবে, 11 1 11, 11 2 22, আর এখানে 11 12 32। এবার 12 দিয়ে যাবে, এটা 8 12 96, আর থাকছে 4 আর 2 6, মানে 0.5, তাহলে 8.5%। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। তাহলে তাকে এরপরেও আবার 8.5% ছাড় দিতে হবে। একটি আয়তকার জলাধারে 126 কিলোলিটার জল থাকে। জলাধারের গভীরতা 3.5 মিটার এবং দৈর্ঘ্য 8 মিটার। দেখো, আমরা 1 কিউব মিটার সমান হচ্ছে 1 কিলোলিটার, এটা আমরা জানি। 1 কিউব মিটার সমান হচ্ছে 1 কিউব মিটার সমান হচ্ছে 1 কিলোলিটার। তাহলে এখানে এই জলাধারের আয়তনটা কত? প্রস্থটা যদি ধরে নিই আমি W, তাহলে এর আয়তন হচ্ছে 3.5 × 8 × W। সেটা হচ্ছে, দেখো, ঘন মিটারেই তো আসবে, সবগুলোর একক মিটারেই আছে। তাহলে এটা হচ্ছে সমান 126। তাহলে এখান থেকে W সমান আসবে 126/3.5 × 8, বা ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি 126/28, ভাগ করলে আমি কত পাবো? 4.5 মিটার। তাহলে এর প্রস্থ ছিল 4.5 মিটার। অপশন 4 রয়েছে সঠিক উত্তর।
নেক্সট, যদি একটি শঙ্কুর ভিত্তির ব্যাস 24 সেন্টিমিটার হয় এবং এর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল বা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 1395.37 স্কয়ার সেন্টিমিটার হয়, তাহলে এর উচ্চতা কত? একটা শঙ্কু, ঠিক আছে, যার ভূমির কি বলেছে, ভূমির ব্যাস হচ্ছে 24, মানে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 12 সেমি, তাই তো। আর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 1395.37। এটাকে যদি আমি পূর্ণ ভাঙি 1395.37 তাহলে পেয়ে যাবো 9768/7। আমাকে বার করতে হবে হাইটটা কত। তাহলে আমরা জানি যে বাঁকা প্রস্থের বা বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল বা বক্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। পাই মানে পাই আর এল, যেখানে এল হচ্ছে তির্যক দূরত্ব, মানে এটা। ওকে, তাহলে এখান থেকে পাই আর এল, আর আমি জানি 12 পেয়ে গেছি। 22/7 ইন্টু আর হচ্ছে 12 ইন্টু এল সমান হচ্ছে 9768/7। এবার প্রথমে 7 কেটে দাও, তারপর 22 দিয়ে এটা কেটে যাবে। 22×4 = 88, থাকছে 9×6, 22×4 = 88, আবার যাবে, আবার 22×4 = 444। এটা আবার 12 দিয়ে কাটবে, 12 দিয়ে তোমার কত হবে? 12×3 = 36, 4×4 = 8, 7×12 = 84, 37। তাহলে এল সমান পেলে 37 সেন্টিমিটার, অর্থাৎ এইটা পেয়ে গেলে 37 সেন্টিমিটার। এবার দেখো, আমি যদি এখানে নাম দিয়ে দিই এ, এটা দিয়ে দিই বি, এটা দিয়ে দিই সি, একটা সমকোণী ত্রিভুজ পাবে যার ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 37। আমাকে লম্বটা বার করতে হবে, তাই বলতে পারি এইচ সমান হচ্ছে √ অতিভুজের স্কোয়ার বা 37-এর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার বা বাহু স্কোয়ার বা 12 স্কোয়ার। 37-এর স্কোয়ার হচ্ছে 1369 মাইনাস 12 স্কোয়ার হচ্ছে 144, সমান হচ্ছে 1225, যেটা হচ্ছে 35-এর বর্গ। অপশন নাম্বার 2 রয়েছে সঠিক উত্তর, যে তার উচ্চতা হচ্ছে 35 সেন্টিমিটার। নেক্সট রয়েছে, একটি দ্রব্য 1500 টাকায় বিক্রি করে 1350-এ বিক্রি করে যে লাভ হতো তার দ্বিগুণ মুনাফা পাওয়া যায়, এর খরচ মূল্য কত? অর্থাৎ কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত? তো সেই কস্ট প্রাইস বা ক্রয় মূল্যটাই ধরে নিলাম পি টাকা। তাহলে 1500 টাকায় লাভ করলে কত লাভ হচ্ছে? 1500 মাইনাস পি টাকা। আর 1350-এ লাভ করলে কত লাভ হবে? 1350 মাইনাস পি টাকা। এবার বলছে এতে লাভ করলে যা হয় তার দ্বিগুণ লাভ হচ্ছে এটাতে, তাহলে এইটার সমান 2 ইন্টু এটা, এটা আমাদের শর্ত। তাহলে 1500 মাইনাস পি সমান 1350 মানে 2700 মাইনাস 2p। 2pটা এদিকে হলে প্লাস পি হয়ে যাবে, প্লাস 2p থেকে মাইনাস পি হলে পি পড়ে থাকবে। 2700 থেকে 1500 বাদ দিলে 1200 পড়ে থাকবে। পি সমান হচ্ছে 1200 বা ক্রয় মূল্য হবে 1200 টাকা। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 20% প্রতি বছর হারে 1.5 বা 1.5 বছরের জন্য 12,600 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ কত যদি সুদ অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি করা হয়? ঠিক আছে, অর্ধবার্ষিকী মানে 6 মাস পর পর, তাহলে 1.5 বছরে তোমার কতবার সুদ পাবে? 3 বার, তাই না? 6 মাস পর 1.5 বছর মানে হচ্ছে 18 মাস, তাহলে 18 মাসে 6 মাস পর পর যদি সুদ দেয় তাহলে তুমি পাচ্ছ 3 বার, তাহলে এটাই হচ্ছে টি। আর 20% হচ্ছে বার্ষিক, তাহলে 6 মাস পর পর সুদ হবে, মানে বছরে 2 বার যেহেতু, তাহলে 20/2 মানে হবে 10%, এটা হচ্ছে আর। এবার আমাকে কি করতে হবে? আমরা যেরকম করি সেরকমই করব। 1 লক্ষ মানে 12,600 এর 10% বার করো, যেটা হচ্ছে 1260। এবার 1260-এর 10% বার করো, যেটা হচ্ছে 126। এবার 126-এর 10% বার করো, যেটা হচ্ছে 12.6। 3 বছরের আছে, 3 বার করব। এবার এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে গুণ। 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3×6 = 180 আর 36 মানে 3780 টাকা। এখানে এটা হচ্ছে 378 টাকা হবে, এখানে 12.6 টাকা। তাহলে এখানে কি হচ্ছে? 3780, 378 আর 12.6 যোগ করে দাও, 0.6। 8 আর 2 10 0, হাতে থাকছে 1, 2 2 আর 7 9, 9 আর 8 17 7, হাতে থাকছে 1, 7 আর 3 10 আর 1 11 1, থাকছে 1 4, 4170.6। এটাকে পূর্ণ করলে 4171 হয়ে যাবে। এখানে দেখো টাকাতে কাছাকাছি বলেছে, তাহলে পূর্ণ করতে পারবে অ্যাপ্রক্সিমেটলি 4171 টাকা। অপশন 2 রয়েছে সঠিক উত্তর।
নেক্সট দ্য ভ্যালু অফ একটা সমীকরণ বা এখানে সরল দিয়েছে, সিম্পল সহজ সরল। এখানে কি করব, প্রথমে এখানে দেখো 4 গুণিত 2 ভাজিত 3 অফ 12 আছে। এটাকে যদি আমরা লিখি তাহলে পাচ্ছি এরকম 4 গুণ 2/3 = 36 বিয়োগ এখানে আছে 3/2 ইন্টু এখান থেকে পাচ্ছি -1 ইন্টু 2 এখান থেকে পাচ্ছি প্লাস 3/6। তাহলে এখান থেকে পাচ্ছি 2/9, এখান থেকে 2 2 কেটে যাবে মানে +3, আর এখান থেকে +1/2। তাহলে এখানে এলসিএম আসবে 9 2 18, 2 2 2 4 প্লাস 3 18 54 প্লাস 9 9 4 13 আর 54 হচ্ছে 67/18। এটাই দেখো অ্যান্সারে রয়েছে অপশন 3-এ সঠিক অ্যান্সার। পরবর্তী দিয়েছে 5 দিনের জন্য বিক্রয় দেওয়া আছে 5000, 6000, 8000, 7000 এবং 9000 টাকা। 6তম দিনে কত টাকা বিক্রি করতে হবে যাতে গড় হয় 8500? তাহলে 6 দিনে যদি গড় 8500 হয় তাহলে মোট কত বিক্রি হতে হবে? 6 × 8500, 8 6 48,000 আর 3000 মানে হচ্ছে 51000 টাকার বিক্রি হবে মোট। কিন্তু এখানে 5 দিনে হয়েছে কত হাজার বিক্রি? 5000 আর 6000 11,000, 11 আর 8 19,000, 19 এর সাথে 26,000, 26 আর 9 35,000। তাহলে বিক্রি হয়েছে আমার 35,000 টাকার। তাহলে কত টাকা এখনো বিক্রি করতে হবে? লাস্ট ডেতে 16,000 টাকার বিক্রি করতে হবে। তাহলে আমাকে 6 নম্বর দিনে বা 6ষ্ঠ দিনে 16,000 টাকার বিক্রি করতে হবে, তবে গিয়ে আমার গড় দাঁড়াবে 8,500 টাকার। পরবর্তী, এ প্রতিদিন 6 ঘন্টা করে 12 দিনে একটি কাজ করতে পারে এবং বি এটি 8 দিনে 60 ঘন্টা করে করতে পারে। অর্থাৎ দেখো এর সময় লাগছে কত? 6 ঘন্টা করে 12 দিন মানে 6 12 72 ঘন্টা। অন্যদিকে সেটাই বি এর সময় লাগছে কত? 8 দিনে 7 ঘন্টা করে মানে 7 8 56 ঘন্টা। তাহলে এদেরকে দেখো 7 12 আর 72 আর 56 আছে, এদের এলসিএম করতে হবে। এলসিএম আসবে, যাই আসুক না কেন একটু বড় সড়ো হয়ে যাবে। এটাকে তুমি চাইলে ট্রিক ইউজ করে ছোট করতে পারো, যেমন 8 দিয়ে এখানে ভাগ করে দাও দুটোকেই, তাহলে এখানে তুমি পেয়ে যাচ্ছ 9 আর এখানে পেয়ে যাচ্ছ 7। তাহলে এদের এলসিএম করে দাও এবার, তাহলে 63, এটা সহজ হবে। তাহলে এ করছে 7 ইউনিট, এ করছে 9 ইউনিট। তাহলে এ প্লাস বি 1 ঘন্টায় কত করছে? 7 + 9 = 16 ইউনিট। প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করতে বলছে। তাহলে প্রতিদিন যদি 9 ঘন্টা করে কাজ করে তাহলে একদিনে 1 ঘন্টাতে করছে 16, তাহলে 9 ঘন্টায় কত করবে? 16 × 9 ইউনিট, 9 ঘন্টায় করবে এটা। এবার মোট কাজ কত? এখানে যেমন 8 দিয়ে ভাগ করেছিলে না, এটাকে তো এবার 8 দিয়ে গুণ করে কাজটাকে বাড়িয়ে নিতে হবে। তাহলে 63 × 8 এটা হবে মোট কাজ, বাই কাজ করছি আমি 16 × 9 ইউনিট করে প্রতিদিন। তাহলে আমার কতদিন সময় লাগবে? 16/9, এটা কাটাকাটি করে দাও। 9 7 63, 7 আর 8 2 16 মানে হচ্ছে 7/2 দিন বা 3 পূর্ণ 1 2 দিন। এখানে 7/2 হিসাবে অপশনে আছে, সো অপশন 4 রয়েছে সঠিক উত্তর। বরুণ একটি কাজ 28 দিনে করতে পারে। সার্ভেসের কার্যক্ষমতা বরুণের চেয়ে 40% বেশি হলে কত দিনে কাজটি সম্পন্ন করা যাবে? অর্থাৎ সে কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে ধরে নাও যে বরুণ 100 ইউনিট কাজ করে ডেলি এবং সে 28 দিনে কাজটি শেষ করছে। ঠিক আছে, তাহলে সে 28 দিনে কাজ করছে কত? মোট কাজ হচ্ছে 2800 ইউনিট। এবার বরুণ যদি 100 ইউনিট কাজ করে, এখানে সার্ভেসার বলছে তার থেকে 40% বেশি কাজ করে, মানে সে অবশ্যই 140 ইউনিট কাজ করবে। তাহলে 140 ইউনিট করে তাকে মোট কত করতে হবে? কাজটা তো সেম, 2800 ইউনিট করতে হবে। তাহলে কত সময় নেবে সে? তাহলে 2800-কে 140 দিয়ে ভাগ করে দাও, 0 24 2 মানে 20 দিন। তাহলে সে 20 দিন সময় নেবে। এটা আমরা মুখে মুখে এখান থেকে দেখতে বুঝতে পারতাম যে 140-কে 20 দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে 20 দিন। তাহলে সার্ভেসার সময় নেবে 20 দিন। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 11ই অক্টোবর 2021-এর সেকেন্ড শিফটে আসা এসএসসি এমটিএস এর অঙ্ক। আশা করছি প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে কোনো রকম সমস্যা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। গতকালের রিজনিং ক্লাসে দুটো যে ডাউট না বোঝানো কনসেপচুয়াল ঠিকই ছিল, শুধু একটু তারার জন্য বসিয়েছিলাম ভুল, সেই হিসাবে অ্যান্সারটাকে একটু ভুল এসছে। বলেছি দেখো ঠিকই, সেই হিসাবে তোমরা নিজেরা কারেক্ট করে নিতে পারবে ওটাকে। তবু নেক্সট ক্লাসে আমি আরেকবার বলে দেবো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।